যেখানে যাকে দাঁড় করালে সবচেয়ে বেশি ক্ষতি, এই সন্দেশখালীর আবহে হাজী নুরুল ইসলামকে বসিরহাট থেকে দাঁড় করাচ্ছেন, যিনি 2010-এর দিগঙ্গা রায়টের মাস্টার মাইন্ড। ওনাকে দাঁড় করালেই সবচেয়ে বেশি ক্ষতি, তাকেই দাঁড় করাচ্ছেন। ওনাকে ইউজ করে ফেলে দিয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল করে আছেন, তাই করেছেন অর্জুন সিং এর সাথে। নমস্কার, আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বারাসাতের মণ্ডল সভাপতি, বিজেপির মণ্ডল সভাপতি অনুপ বল। দাদা, আপনাকে রাষ্ট্রীয় টিভি বাংলার পর্দায় স্বাগত। নমস্কার। আমরা দেখলাম যে গতকালই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হলো এবং আমরা দেখেছিলাম 2019-এর লোকসভা নির্বাচনে অর্জুন সিং ব্যারাকপুরের প্রার্থী হয়েছিলেন বিজেপির তরফে এবং সেখান থেকে তিনি জয়লাভ করেন। কিছুদিন পরেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এবং কালকে আমরা দেখলাম যে প্রার্থী তালিকায় অর্জুন সিংয়ের কোনো রকম কোনো নাম নেই। তারপরেই অর্জুন সিং যে বিবৃতি দিলেন তাতে তিনি পরিষ্কার বললেন যে দলে এসেছিলাম সিট পাবো বলে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূল কংগ্রেস তো সাধারণ জনগণের ওপর কোনো প্রতিশ্রুতি রাখে না। এখন দেখা যাচ্ছে তাদের দলে যারা যাচ্ছে, মানে তাদের দলে গিয়ে যারা নেতা হচ্ছে, অর্জুন সিং তো ওনাদের দলে গিয়ে নেতা হয়েছিলেন, তাদের প্রতিশ্রুতিও রাখছে না। তাই এরা সাধারণ জনগণের কি প্রতিশ্রুতি রাখবে? অর্জুন সিংয়ের ব্যাপারটাও তাই। উনি গেছিলেন, ওনাকে সিটের টোপ দেওয়া হয়েছে, ওনাকে ইউজ করে ফেলে দিয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল করে আছেন, তাই করেছেন অর্জুন সিংয়ের সাথে। কি মনে হচ্ছে অর্জুন সিংকে আবারও আপনাদের দলে ফিরতে পারেন? আর যদি ফেরেনও তাহলে কি আপনারা তাকে অ্যাকসেপ্ট করবেন? দেখুন, অ্যাকসেপ্ট করা না করার তো আমি তো আধিকারিক প্রবক্তা না। এটা দিল্লিতে যেতে হবে হয়তো, বা রাজ্যে যে কমিটি আছে জয়নিংয়ের ব্যাপারে, তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে আমি কিছু মন্তব্য করতে পারবো না। তবে অর্জুন সিং এর সাথে প্রতিশ্রুতি রাখেনি, এটা উনি প্রকাশ্যে বলছেন, এটা আমরা জানতে পারছি। আমরা দেখলাম যে এতদিন পর্যন্ত তৃণমূলের যে প্রার্থী তালিকা ছিল, অর্থাৎ 2019-এও যে প্রার্থী তালিকা ছিল, তাতে একাধিক নেতৃত্বের নাম ছিল যাদের নাম এবার দেখা গেল না। পাশাপাশি আমরা দেখলাম যে সায়ন্তিকা ব্যানার্জি, তিনি এতদিন পর্যন্ত তাকে সমস্ত তৃণমূলের মিটিং মিছিলে হাঁটতে দেখা গেছে, তৃণমূলের সমস্ত সভায় তাকে ফ্রন্ট সিটে বসে থাকতে দেখা গেছে, কিন্তু তিনিও সিট পেলেন না। এবং এই ক্ষোভেই কি তিনি দলের যে সমস্ত পদ আছেন সেই সমস্ত পদ ছাড়লেন বলে মনে করছেন? দেখুন, তৃণমূলের প্রার্থী তালিকা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, এরা আশা ছেড়ে দিয়েছে। এবারের ইলেকশনে জেতার আশা ছেড়ে দিয়েছে। আপনি ক্যান্ডিডেটগুলো দেখুন না, ক্যান্ডিডেট হচ্ছেন কে? ক্যান্ডিডেট যেখানে যাকে দাঁড় করালে সবচেয়ে বেশি ক্ষতি, এই সন্দেশখালীর আবহে হাজী নুরুল ইসলামকে বসিরহাট থেকে দাঁড় করাচ্ছেন, যিনি 2010-এর দিগঙ্গা রায়টের মাস্টার মাইন্ড। ওনাকে দাঁড় করালেই সবচেয়ে বেশি ক্ষতি, তাকেই দাঁড় করাচ্ছেন। আর যে ক্যান্ডিডেটগুলো দাঁড় করিয়েছেন, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, এরা প্রত্যেকেই প্রাক্তন বিজেপি এবং বহু পুরনো বিজেপি, তো তাদেরই দাঁড় করিয়ে দেন। ঠিক আছে, এরা যে মানে এদের সাধারণ তৃণমূল কর্মী কতটা মেনে নেবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। যখন প্রাক্তন বিজেপির কথা উঠলো তখন আরও একটি কথা বলবো যে এবার যে প্রার্থী তালিকা রয়েছে সেখানে আমরা দেখলাম যে 5 জন প্রাক্তন বিজেপি নেতারা রয়েছেন এবং তার মধ্যে আমরা সম্প্রতি দেখলাম মুকুটমণি বাবু, যিনি দুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করলেন, তিনিও লোকসভার সিট পেয়ে গেলেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখি শাসক দলে টিকিট না পেলে সাধারণত বিরোধী দলে আসে। বিরোধী দল থেকে নিয়ে 5 জনকে টিকিট, আমি তো মানে প্রচণ্ড আশ্চর্য হচ্ছি। আর তাছাড়াও ধরুন, এই যে তালিকা, তার মধ্যে তো শত্রুঘ্ন সিনহার, এই 5 জনের মধ্যে শত্রুঘ্ন সিনহা বা কীর্তি আজাদ, যারা প্রাক্তন বিজেপি, তাদের নাম আপনি ধরেননি। তাহলে তালিকাটা কোথায় গিয়ে দাঁড়ায়? আপনি তো কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, এদের কথা বলছেন, সাথে কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহাকেও অ্যাড করেন, কারণ এরা তো বিজেপি। শত্রুঘ্ন সিনহা বহু পুরনো বিজেপি। এইবার বিষয়টা দাঁড়াচ্ছে কি, তার মানে সরকারি দলকে বিরোধী দল থেকে ক্যান্ডিডেট নিতে হচ্ছে। আমরা ভারতীয় রাজনীতির ক্ষেত্রে কি জানি, যে শাসক দলে টিকিট পায়নি, বিরোধী দলে টিকিট পায়, এরকম আমরা জানি। কিন্তু এরা শাসক দল, তারা বিরোধীদের থেকে, মানে আমাদের দলে টিকিট পাচ্ছে না, তাদেরকে এরা টিকিট দিচ্ছে। তার মানে দলের পরিস্থিতি, তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি আপনি এখান থেকেই বিচার করে দেখুন। এদের প্রার্থী তালিকা থেকেই বোঝা যাচ্ছে এদের ইলেকশনে দাঁড়ানোর কোনো, মানে জেতার বা ইয়ের কোনো লক্ষণই নেই। এরা হাল ছেড়ে দিয়েছে আর জনগণ পরিত্রাণ পেতে চাইছে। এবার কি তাহলে তৃণমূলের যে প্রার্থী তালিকা, তাতে এত বিজেপি কর্মী, কারণ বিজেপির এবার কি পশ্চিমবঙ্গের বুকে একটা ভালো জায়গা পাওয়ার বিষয় রয়েছে, যার জন্যই প্রাক্তন বিজেপিদের দাঁড় করাচ্ছেন তৃণমূল? না, বিজেপি তো সর্বভারতীয় দল। এটা নরেন্দ্র মোদীর নিজের ইলেকশন, তার ব্যক্তিগত ক্যারিশমায় আমরা প্রচুর ভোট পাই। আর এখানে তো দেখুন কিসের সাথে কিসের লড়াই হচ্ছে। লড়াইটা হচ্ছে একদিকে একটা সুস্থ গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের এগেনস্টে কোনো করাপশন নেই, যারা চীন পাকিস্তানের মতো প্রতিবেশীদের বিরুদ্ধে সামনাসামনি লড়াই করার ক্ষমতা রাখে, সেই দলের সাথে একটা দিশাহীন
জোট, যারা নিজেরা একটা চার দোকানে বসে চা খেতে বসলেও নিজেদের মধ্যে গন্ডগোল করবে, তাদের একটা দিশাহীন ইন্ডি জোট, যার পিন্ডি চটকে গেছে, তারা আমাদের সামনে লড়াইয়ে। আরে সুস্থ, আমি তো বলবো যে সুস্থ গণতন্ত্রের ক্ষেত্রে একটা শক্তিশালী বিরোধী দল থাকা দরকার, বিরোধী জোট থাকা দরকার। তো এদের তো কিছুই নেই। রাজ্যের ক্ষেত্রে যে লোকসভা নির্বাচন, এবছরের লোকসভা নির্বাচনে রাজ্যের ক্ষেত্রে কি আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে তৃণমূলকে ভাবছেনই না আপনারা? না, তৃণমূল তো অবশ্যই প্রতিদ্বন্দ্বী। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের অডাসিটিমূলক কথা বলতে আমরা একদমই পছন্দ করি না। তারা সরকারি দল, তারা তো অবশ্যই লড়াইয়ে আছে, তবে তাদের যে মোরাল বেসটা, সেই মোরাল বেসটা চলে গেছে। কারণ জনগণ চোর বলছে, কর্মীদের মোরাল ডাউন, এইগুলো আমরা বলতে পারি। কিন্তু আমি এই কথা কখনোই বলবো না যে আমাদের কোনো প্রতিপক্ষই নেই, সবাই আমাদের ভোট দেবে, এ কথা তো আমি বলবো না। কারণ এটা উদ্ধত্তপূর্ণ কথা হয়ে যায়, যেটা বামফ্রন্ট বলে এসেছিল যে বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। সেই বামফ্রন্টের কি হয়েছে? শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়েছে। এই ধরনের বড় বড় কথায় আমরা বিশ্বাসী না। একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হবে, জনগণ যাকে ভোট দেবে, আমরা ভোটের ময়দানে জনগণের সাথে নম্র চিত্তে বিনম্রভাবে প্রধানমন্ত্রীজির কাজ এবং আগামী দিনে কী কাজ করতে চাই সেই পজিটিভ প্রচার নিয়ে যাব। আর এ তো শাসক দলকে তো এমনিই মানুষ চোর চোর বলে তারা করছে। বিরোধীরা বারবারই বলছে যে ভোটের আগেই প্রধানমন্ত্রীর এতবার বঙ্গে প্রবেশ, এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে সম্প্রতি নারী দিবসের দিনই 100 টাকা গ্যাসের দাম কমিয়ে দেওয়া হলো। বিরোধীরা বারবারই বলছে ভোটের আগে প্রধানমন্ত্রী এগুলো ফ্রি ইনিংস খেলছেন, কি বলবেন? না, বিষয়টা দেখুন এমন আছে যে গ্যাসের দাম বাড়লে দোষ, গ্যাসের দাম কমলে দোষ, ঠিক আছে? মানে এরা তো বিগত সেই 2002 সাল থেকে নরেন্দ্র মোদীজিকে বিগত 22 বছর ধরে গালিগালাজ করে যাচ্ছে, এবং ম্যাক্সিমাম গালিগালাজের কোনো যুক্তিবুদ্ধির ঊর্ধ্বে এরা কথা বলে। আজকে গ্যাসের দাম কমিয়ে নারী দিবসে যদি প্রধানমন্ত্রী একটি বার্তা দিতে চান, তাতে সমস্যাটা কী রয়েছে, তাই না? এতে তো সমস্যার কোনো কারণ নেই। গ্যাসের দাম বেড়েছে, কমেছে, সবাই খুশি। গ্যাসের দাম কমেছে, আপনি জনগণের কাছে যান, কেউ কি অখুশি আছে? অখুশি এরা, যারা ইলেকশনে জনগণকে ফেস করতে ভয় পায় তারা। এরাও তো বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলই তাদের ইস্তাহারে লেখে কাজ করে, এগুলো তো হয়ই। এটা তো এমন কিছু নয় যেন নতুন হচ্ছে। আর উনি যদি গ্যাসের দাম নারী দিবসে করে একটা বার্তা দিতে দেন নারী সমাজকে, তো প্রবলেমটা কি আছে বিরোধী দলের? ধন্যবাদ দাদা। আমরা কথা বলে নিলাম অনুপদার সঙ্গে, আমরা ফিরবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা।